আচ্ছা, আজ থেকে আমরা এবার আজকে মাইক্রোপ্রসেসরের ব্যাপারটা স্টার্ট করব। মাইক্রোপ্রসেসরে তোমাদের কি আছে দেখে নাও। এই যে এই জিনিসটা তোমরা দেখছো তো এই বাক্সর মধ্যে, এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের কিটটা। তোমরা এই জিনিসটা দেখতে পাবে যদি তোমরা মাইক্রোপ্রসেসর তোমাদের প্র্যাকটিক্যালেও আছে, তোমাদের কলেজে যদি কলেজ খুলে যায় আর যদি প্র্যাকটিক্যাল হয় তোমরা এই জিনিসটা দেখবে, চান্সেস আছে যে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল পড়লো অনেকের। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কিটটা, একটা বাক্স, বাক্সর মধ্যে তুমি এরকম একটা বোর্ড দেখতে পারবে, বোর্ডের মধ্যে কিছু কিজ দেখতে পাবে, কিবোর্ডের কিজ দেখতে পাবে এরকম। এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে, যেখানে ওই ক্যালকুলেটরের মতো লেখা আসবে, এই জিনিসটা দেখতে পাবে। আর কি আছে তোমার এখানটায়, আর আর তোমার এখানটায় অনেকগুলো চিপ দেখতে পাবে, এগুলোকে আইসি বলে, ইন্টিগ্রেটেড সার্কিটস। ঠিক আছে, কোনটা কি দেখো, এবার এত কিছু আমাদের জানার দরকার নেই, মেন মেন জিনিসগুলো কি আছে দেখো। যদি তুমি বড় করে দেখো, তুমি যদি বড় করে দেখো তাহলে তুমি কি কি পাচ্ছ দেখো ছবিটার মধ্যে। এইটা হচ্ছে আমার ডেটা ডিসপ্লে, এই পার্টটা তুমি এইটা হচ্ছে তোমার এই বোর্ডটার ছবিটাই বড় করে দেখানো, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে তোমরা আশা করছি লেখাটাও একটু আসছে, অ্যাড্রেস ডিসপ্লে, ডেটা ডিসপ্লে, কথাগুলো লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে পিনের মধ্যে তুমি কিছু নাম্বার দেখতে পাবে। ঠিক আছে, এই যে এইখানটায় 7 সেগমেন্ট যে পিনগুলো আছে, খেয়াল করে এখানে ক্যালকুলেটরের মতো লেখা আসবে, মানে ওয়ানটা এরকম আসবে, টুটা এরকম আসবে, এইভাবে ক্যালকুলেটরের মতো দেখা আসবে। ইভেন তুমি কিছু অন্য মানে লেটার্সও পেতে পারো, যেমন এ পাবে, বি পাবে, এ পাবে, সরি এক সেকেন্ড, এ দেখতে পাবে, এটা হচ্ছে ধরো এ। বি দেখতে পাবে, বিটাকে এরাম আসবে, বিটাকে ওরা ছোট হাতের দেবে, ডিটাকেও ছোট হাতের দেবে, কারণ যাতে ইয়ের সাথে গুলিয়ে না যায়, জিরোর সাথে গুলিয়ে না যায়। এটা ডি দেখতে পাবে, বি ডি এ, এরকম তুমি সিম্বলস তুমি এখানটায় দেখতে পাবে, এ বি সি ডি এইসব দেখতে পাবে। কিবোর্ডটা তুমি যদি দেখো, কিবোর্ডে দেখো তোমার কাছে কি কি আছে, তোমার কাছে কি সব অ্যাভেলেবেল আছে, এ বি সি ডি সব আছে না, নেই কিন্তু। তোমার কাছে 0 1 2 3, 0 1 2 3টা মিস হয়ে গেছে, 3টা লেফট সাইডে আছে, এখানটায় 3 আছে, ঠিক আছে তো, এখানে 3 নম্বর আছে কিন্তু সেটা আমার মানে ছবিটায় ওঠেনি। 4 5 6 7 থাকবে এখানটায়, 7 নম্বর একটা কি আছে, 8 9 এ, এইখানে একটা থাকবে বি বলে কি পি থাকবে, সি ডি ই, লাস্টে থাকবে হচ্ছে এফ বলে একটা কি। এইগুলো হচ্ছে তোমার নাম্বার কি, এইগুলো হচ্ছে নাম্বার কি, আর এইগুলো হচ্ছে ফাংশনাল কি। এইখানে যে সামনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব ফাংশনাল কি। এই ফাংশনাল কি দিয়ে তুমি আলাদা আলাদা অনেক কাজ করতে পারো, সেটা আমি পরে যখন প্র্যাকটিক্যাল করবে তখন জানতে পারবে যে ফাংশনাল কিগুলোর কি কাজ। নর্মালি তোমাকে, তুমি কি করছো মাইক্রোপ্রসেসরে, মাইক্রোপ্রসেসরে তুমি প্রোগ্রাম লিখবে। আর প্রোগ্রাম খেয়াল করে দেখো, তোমরা তো পাইথন প্রোগ্রাম করেছো বা অন্যান্য প্রোগ্রাম করেছো, এখানে যে প্রোগ্রাম তুমি লিখবে তোমার কাছে কিন্তু পুরো কিজ অ্যাভেলেবেল নেই, তোমার কাছে শুধু কি কি অ্যাভেলেবেল আছে, এই কটা আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর এ বি সি ডি ই এফ, এই কটা কি মাত্র অ্যাভেলেবেল আছে তোমার কাছে, এইগুলো দিয়েই তোমাকে প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এখানে র্যাম লেখা আছে, RAM 2, এখানে একটা কিছু লেখা রয়েছে র্যাম, হালকা করে র্যাম দেখা যাচ্ছে, কথাটা দেখতে পাচ্ছ কি এই নিচের এখানটা, আর একটু বড় করব, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এই হ্যাঁ জিনিসটা, স্যার, দেখা এইটা যাচ্ছে। হচ্ছে আমার বোর্ডের মধ্যে আমার অংশটা, যেটা একটা ফাঁকা অংশ থাকছে যেখানটায় আমি কানেক্ট করব, আইসি গুলোকে কানেক্ট করব। এই RAM 2 মানে দ্বিতীয় খোপটা, এইটা হচ্ছে RAM 1, এই RAM 1-এ আমি একটা কিছু কানেক্ট ঢোকানো রয়েছে, এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের মেমোরি। মেমোরি, মাইক্রোপ্রসেসরের মেমোরি হচ্ছে এটা। দেখো কোনটুকুনি জিনিস, এই যে এইটুকুনি। আর তুমি চাইলে আরেকটা মেমোরি লাগাতে পারো এইখানটায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের মেমোরি, এটা রম, রম লাগে না নর্মালি, এটা হচ্ছে রিড অনলি মেমোরি। মাইক্রোপ্রসেসরে তোমাদের মেন হচ্ছে র্যামটা, র্যাম দিয়ে কাজ করতে হয়। আর এইটা দেখো, দিস পিন ইজ অ্যাকচুয়ালি দ্য মাইক্রোপ্রসেসর। এইটা দেখতে পাচ্ছ, এই চিপটা, এরকম একটা জায়গায় চিপটা লাগানো রয়েছে, 8085 CPU, দিস ইজ দ্য মাইক্রোপ্রসেসর, এটাই হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসরটা, পুরো জিনিসটা সেট কিট, অ্যাকচুয়াল মাইক্রোপ্রসেসর হচ্ছে এই পিনটা।
বুঝতে পারলে? এছাড়া আরো অনেক কিছু আছে, সেগুলো আমাদের অতটা জানার দরকার নেই। কিটের মধ্যে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মাইক্রোপ্রসেসরটা, আর এইটা যেটা আছে এখানটায়, এইটা হচ্ছে আমার মেমোরি। এইটা হচ্ছে আমার মেমোরি, আর এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আমার প্রোগ্রাম লেখার জন্য আমার দেওয়া সুইচ, প্রোগ্রাম লেখার জন্য আর কাজের জন্য কিছু সুইচ দেওয়া রয়েছে। আর আমি যে প্রোগ্রামগুলো লিখবো, কিছু তো একটা ডিসপ্লে থাকার কথা। যেমন ধরো আমরা কম্পিউটারে যখন প্রোগ্রাম লিখি, আমাদের কিবোর্ড এই মনিটরে সব দেখা যায়। এখানটায় আমার এই ডিসপ্লে আছে, এই মাত্র এই 6খানা এরকম 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে, এখানটায় আমি দেখবো। তাহলে তুমি ভাবো, তোমার কাছে একটা খুবই লো লেভেল কম্পিউটার চলে এসেছে, ঠিক কিনা? একটা খুবই লো লেভেল কম্পিউটার যার মধ্যে তুমি প্রোগ্রাম লিখবে, যার মধ্যে তোমার মেমোরি আছে, মেমোরিতে তুমি স্টোর করতে পারবে প্রোগ্রামগুলো, যার মধ্যে তোমার আউটপুট ডিসপ্লে আছে, ডিসপ্লেটা তোমার এইটুকুনি ইনস্টিড অফ এ বিগ কম্পিউটার, আর তোমার যে ইনপুট ডিভাইস যেটা কিবোর্ড, সেটা হচ্ছে এইটা, যার মধ্যে তোমার এই হাতে গোনা কটা সুইচ আছে। আমাদের ধরো কিবোর্ডে কত সুইচ আছে, এখানে শুধু কত হাতে গোনা সুইচ আছে। তো এইটা হচ্ছে আমার একটা লো লেভেল কম্পিউটার, আর এইটার ইউজ করে আমরা কম্পিউটার কিভাবে কাজ করে তার বেসিক আইডিয়াটা মাথায় আনতে পারবো, একদম বেসিক্যালি। ঠিক আছে? এবার জিনিসটা দেখো, দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটা। ব্লক ডায়াগ্রামের মধ্যে এই যে তুমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এই ব্লক ডায়াগ্রাম সার্কিটটা, এই পুরো সার্কিট যেটা আছে, এই পুরো সার্কিটটা হচ্ছে আমার, এই পুরো সার্কিটটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরটা। মানে শুধু এই পিনটার মধ্যে আছে, শুধু এই পিনটার মধ্যে আছে এই পুরো সার্কিটটা। বুঝতে পারছো? কি কি আছে তাহলে দেখে নাও এখানটায়। এবার এত বড় পিন, তোমাদের দেখে মনে হবে ওরে বাপরে, এটা এত বড় জিনিস মুখস্থ করতে হবে, তো না, সব কিছু মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে যেহেতু ইন্টারনেটে মানে থেকে নামিয়েছি, তাই জন্য এত বড় আছে। তোমরা যদি এটা শর্ট ভার্সনটা, তোমাদের যেটা মানে যেটুকুনি তোমাদের লাগবে আর কি, সেইটুকুনি তোমাদের যদি চাই, তাহলে তোমার জিনিসটা খুব ইজি হয়ে যাবে। কিরকম? দেখো, তোমার কি কি লাগবে জিনিসটা খেয়াল করবে। ঠিক আছে? তোমার মেন যেটা লাগছে, যদি তুমি মাইক্রোপ্রসেসরের, তোমাকে ধরো পরীক্ষায় যেটা আঁকতে হবে, এখানে তো প্রচুর জিনিস আছে, তোমার পরীক্ষায় যেটা আঁকতে হবে সেইটার জন্য আমি তোমাকে একটু ব্লক ডায়াগ্রাম আঁকিয়ে দিই। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা তো এই যে মাইক্রোপ্রসেসর, এইটা ছিল এই চিপটা, এই চিপটার ভেতরের অংশটা হচ্ছে এই পুরো জিনিসটা। ঠিক আছে? এই পুরো যে ব্লক ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে চিপের ভেতরের অংশটা। চিপের বাইরে তুমি কিভাবে কানেক্ট করছো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরটা। আর তার বাইরে কি কি কানেক্ট হচ্ছে, যেমন মেমোরিটা কানেক্ট হচ্ছে। মেমোরি কোনটা? মেমোরিটা হচ্ছে এই যে এইটা, দেখো চিপটার বাইরে আছে মেমোরিটা, তো মেমোরিটাকে তুমি চিপের সাথে কানেক্ট করছো। এছাড়া তুমি অনেক কিছু কানেক্ট করতে পারো, ইনপুট আউটপুট, যেমন ধরো এই যে ইনপুটটা তুমি এটাকে ধরতে পারো, এই যে কিবোর্ডগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, এই ডিসপ্লেটা হচ্ছে আউটপুট ডিভাইস, এইগুলো তোমার কানেক্ট হয়েছে। তো এই দেখো ইনপুট, ইনপুট তোমার কানেক্ট হয়েছে মাইক্রোপ্রসেসরের সাথে, তোমার আউটপুটটা কানেক্ট হয়েছে মাইক্রোপ্রসেসরের সাথে। এইগুলো সব তোমার মাইক্রোপ্রসেসরের সাথে আলাদাভাবে কানেক্ট করছো তুমি। এছাড়া তুমি আরো অনেক কিছু কানেক্ট করতে পারো। ইনপুট আউটপুট ছাড়া রিয়েল ওয়ার্ল্ড বলতে তুমি কোনো একটা মোটর কানেক্ট করতে পারো মাইক্রোপ্রসেসরের সাথে, যে মোটরটা তুমি একটা পার্টিকুলার টাইম পর পর ঘুরবে, এমন একটা মোটর কানেক্ট করে দিলে, যেটা তোমার ঠিক ধরো 5 মিনিট ঘুরলো, 5 মিনিট পর বন্ধ হয়ে গেল, 5 মিনিট রেস্ট নিল, তারপর আবার 5 মিনিট পর উল্টো দিকে ঘোরা শুরু করলো, এরকম কিছু একটা বানাতে পারো। তো এই যে 5 মিনিট পর পর চেঞ্জ হবে, এই জিনিসগুলো তুমি মাইক্রোপ্রসেসরের থ্রু প্রোগ্রামিং তুমি জিনিসটা করবে। ঠিক আছে? এবার আস্তে আস্তে জিনিসগুলো আসছে যে কোন জিনিসটা কি। ঠিক আছে, সব বলবো। এই যে এটা হচ্ছে আমার পিন ডায়াগ্রাম, মানে তুমি যদি এই যে দেখো এই মাইক্রোপ্রসেসরের ছবিটা দেখো, এই পিনটা, এই মানে মাইক্রোপ্রসেসরটা যেটা হচ্ছে আমার একটা অ্যাকচুয়ালি একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এইটাতে তুমি যদি দেখো 40টা পিন আছে, এইখান থেকে স্টার্টিং 1 2 3 থেকে এইখানটায় 39 40, 40খানা পিন রয়েছে টোটাল। এই যে পিনগুলো রয়েছে, কোন পিনটার কি কাজ সেটার জন্য তোমাকে জানতে হবে পিন ডায়াগ্রামটা। দিস ইজ দ্য পিন ডায়াগ্রাম। এবার
পিন ডায়াগ্রামটাও দেখো, তুমি ভাববে যে 40খানা আমি কি করে মনে রাখবো। তো তো এখানেও তোমার একটা ট্রিক আছে। 40খানা মনে রাখার দরকার নেই, কটা বেসিক্যালি মনে রাখলেই তোমার কাজ হয়ে যাবে। সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন কটা পিন বেসিক্যালি তোমার মাথায় রাখতে হবে, যেগুলো ইজিলি মাথায় রাখতে পারবে, কারণ সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট পিনস। ঠিক আছে তো? স্যার বলো। স্যার বলছি এটার পিডিএফ দেবেন তো? হ্যাঁ, আমি এটা রেডি করছি। আচ্ছা আচ্ছা এটা আমি রেডি করছি, এটা আমি রেডি করছি, কিন্তু এটা তোমাদের আমি এই জিনিসটাও পাঠিয়ে দেবো, কারণ এগুলো তোমরা এখন পাবে না। এগুলো তুমি লিখবে কি করে, এত বড় জিনিস, এত বড় একটা ডায়াগ্রাম বা এই এত বড় ইয়েটা। কিন্তু কিছু জিনিস আমি করাবো, সেগুলো একটু আমার সাথে সাথে, যেগুলো আমি হাতে করাবো সেগুলো একটু করো, তাহলে হবে কি বলো তো? আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, কারণ তাহলে তোমার জিনিসটা রেডি হয়ে যাবে, মানে শর্টে তুমি আচ্ছা জিনিসটা কিভাবে করতে হবে। আর এইগুলো যেমন কথার কথা, এত বড় তোমাকে আঁকতে হবে না, তুমি এটাকে আরো শর্টে করতে পারো ব্লক ডায়াগ্রামটা। আমি জাস্ট তোমাকে এগুলো দেখাচ্ছি যে কিভাবে কি কি আছে, কত কিছু আছে। এবারে এখন তোমাদের মাথা মানে বাস্ট করে যাবে এত কিছু দেখে, এত ইনফরমেশন, যে ওরে বাবা 40খানা রয়েছে, 40খানা কি করে মনে রাখবো। কিন্তু কেসটা হচ্ছে সব মনে রাখার দরকার নেই, স্পেসিফিক্যালি কটা ইম্পর্টেন্ট আছে সেগুলো যদি মনে রাখো, তোমার 40-এর মধ্যে 20টা মনে থেকে যাবে। ঠিক আছে, তো সেইগুলো থাকলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো চলো, সবার আগে ব্লক ডায়াগ্রামটা আমরা করব। ব্লক ডায়াগ্রাম ইন মাইক্রোপ্রসেসর। অফ মাইক্রোপ্রসেসর, এটাকে অনেক সময় এইভাবে লিখে জানো, মিউপি মাইক্রোপ্রসেসর 8085, 8085, সম্ভবত 8085 বা 8085A। ঠিক আছে, এটা একটু আমার সাথে করো, কারণ এইটা হচ্ছে শর্ট পার্ট। কি কি লাগবে, ফার্স্ট অফ অল তোমার যেটা লাগবে মাইক্রোপ্রসেসরটার জন্য, এটা হচ্ছে খেয়াল রাখবে মাইক্রোপ্রসেসরের ভেতরের অংশটা, মানে তুমি জাস্ট এই যেটা রয়েছে এইটার ভেতরের পার্টটা করছো। কি কি আছে দেখো, সবার আগে যে জিনিসটা লাগবে তোমার হচ্ছে রেজিস্টার লাগবে, এই একটা এরকম বাক্স আঁকবে। আচ্ছা, সবার আগে বলে দিচ্ছি স্যার ওটা হ্যাঁ, ইউ0 না মিউ0? মিউ মিউ কোনটা, এইটা, হ্যাঁ ওটা। এটা মিউ। হ্যাঁ মাইক্রোপ্রসেসরকে এইভাবে অনেকে লেখে, আচ্ছা মিউ যেটা আছে, মিউ ফর মাইক্রো, তাই মিউপি মানে মাইক্রোপ্রসেসর। বুঝতে পারলে? তোমরা চাইলে এটা না করে মাইক্রোপ্রসেসরই লেখো, এক কাজ করো, মাইক্রোপ্রসেসর কথাটা পুরোটাই লেখো, কিন্তু এরম ভাবেও শর্টে লেখে অনেকে। মাইক্রোপ্রসেসরই লেখো, কিন্তু অনেকে শর্টে মাইক্রোপ্রসেসরকে মিউপিও লেখে, মাইক্রোপ্রসেসর। আচ্ছা, আমি আগে বলার আগে ব্লক ডায়াগ্রামটা বলার আগে আমি মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, কি কি ইম্পর্টেন্ট পার্টস আছে, ইম্পর্টেন্ট পার্টস যেগুলো আছে, পার্টস, তিনটে ইউনিট আছে। একটা হচ্ছে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। সেকেন্ড কি আছে, যেটা পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার্স। টেম্পোরারি যে নয়, কিন্তু এটা টি আছে, হ্যাঁ, টেম্পোরারি রেজিস্টার্স। এই তিনটে জিনিস কি মেন, এই তিনটে জিনিসই হচ্ছে মেন, অ্যারিথমেটিক লজিক ইউনিট, টাইমিং ইউনিট, আর টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট, আর টেম্পোরারি রেজিস্টার্স। তো যখন আমি এই ছবিটা আঁকবো, তখন আমি কিভাবে আঁকবো,
তোমাকে এই তিনটেকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই টেম্পোরারি রেজিস্টারের ক্ষেত্রে তোমাকে আর একটা জিনিস বলে দিই, টেম্পোরারি রেজিস্টারে তোমার কি কি থাকছে, আর টেম্পোরারি রেজিস্টারে তোমার কি কি থাকছে এটা, বা এই টেম্পোরারি রেজিস্টারকে আরেকটা বলতে পারো টেম্পোরারি রেজিস্টার ইউনিট। তো সব থেকে এবার এই তিনটে মাথায় রাখলে, তো এবার তোমাকে মাথায় রাখতে হবে টেম্পোরারি রেজিস্টার ইউনিটে আমার কি রয়েছে। টেম্পোরারি রেজিস্টার ইউনিটে আমার থাকছে, এইটা তোমাকে একটু মাথায় নিয়ে নিতে হবে, বা রেজিস্টার ইউনিট বলি, টেম্পোরারি কথাটা বাদ দিয়ে রেজিস্টার ইউনিটটা বলি। রেজিস্টার ইউনিট মানে টেম্পোরারি রেজিস্টার ইউনিটটাই বলছি। এই একটা বক্স আঁকবে, বক্সটাকে ভাগ করবে 1 2 এ বি এ এফ বি সি ডি ই এফ ডিই। আচ্ছা দাঁড়া, আমি পড়েই নি। এটা হচ্ছে এ বি, না এ এফ বি সি ডিই, ডিইর পর হবে এইচ এল, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার হয়ে গেল। এই কটা ভাগে ভাগ করবে, 1 1 2 3 4 5 6টা ভাগে ভাগ করো, 12টা ভাগ। তারপর তার মধ্যে থেকে লাস্টের দুটো বাদ দিয়ে প্রথম 4টেকে হাফ করে দাও, কেটে দাও। 6টা ভাগে ভাগ করো, লাস্টের দুটো বাদ দিয়ে এরম করে 4টেকে হাফ করে দাও। এইগুলো হচ্ছে আমার রেজিস্টার। কি রেজিস্টার আমি বলছি, এইগুলো নাম্বারগুলো লিখো না, কিন্তু নাম্বারগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখলাম। এরপর তোমায় এইগুলোর ভ্যালু লেখো। প্রথমটা হচ্ছে এ, এ স্ট্যান্ডস ফর অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর। তারপরেরটা হচ্ছে এফ, এফ স্ট্যান্ডস ফর ফ্ল্যাগ রেজিস্টার, এফ এল এ জি, এফ এল এ জি ফ্ল্যাগ রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার। তারপরে বি সি ডি ই এইচ এল বসিয়ে দাও, বি সি ডি ই এইচ এল, ঠিক আছে। লাস্টে তুমি করবে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, আর একদম শেষেরটা হবে স্ট্যাক পয়েন্টার। তো তোমাকে খুবই ইম্পর্টেন্ট এই রেজিস্টার ইউনিটটাকে মেমোরাইজ করে নিতে হবে। এইটাকে তোমাকে মেমোরাইজ করতে হবে, রেজিস্টার ইউনিটকে একদম যেরকম আছে সেরকম। অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার, বি সি ডিই এইচ এল, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, এটা সবার আগে মেমোরাইজ করবে। হলো তো? আচ্ছা, এইটা আঁকা হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার তুমি যখন হয়েছে স্যার। ব্লক ডায়াগ্রাম আঁকছো, তোমাকে কি 3টে ইউনিট বলেছিলাম ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে? ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে 3টে ইউনিট বলেছিলাম। একটা হচ্ছে রেজিস্টার ইউনিট, এই কোনাটায় রেজিস্টার ইউনিটকে বসাও, এটা হচ্ছে রেজিস্টার ইউনিটটা। সামওয়্যার এখানটায় তুমি এএলইউ কে বসিয়ে দাও, আলুকে। আর সামওয়্যার ডাউন তুমি টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটকে বসিয়ে দাও একটু লম্বা করে। টাইমিং অ্যান্ড কন্ট্রোল লেখাটাও বড়, তাই জন্য তুমি একটু চওড়া করলে যাতে টাইমিং অ্যান্ড কন্ট্রোল লিখতে পারো। হয়ে গেল তো? ব্যাস, তোমার কাজ শেষ। এবার তোমাকে কি করতে হবে, জাস্ট সবাইকে জয়েন করতে হবে, সবাইকে সবার সাথে জয়েন করতে হবে বড় বড় অ্যারো দিয়ে। শুধু টাইমিং কন্ট্রোল ইউনিটের সাথে বড় অ্যারো থাকবে না। আচ্ছা, এইখানটায় তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মাঝখানে তুমি একটা এনকোডার, এনকোডার ডিকোডার যেটাকে বলে, আমি একবার দেখে নিই কি করেছে। এই যে ইনস্ট্রাকশন ডিকোডার, এইটা একটা তুমি মাঝখানে বসাতে পারো। এই একটা জিনিস তুমি বসিয়ে দাও, ইনস্ট্রাকশন ডিকোডার। মাঝখানে পারলে একটা ছোট্ট ডিকোডার বসিয়ে দাও। ঠিক আছে, এবার তুমি যেটা করবে, একটা এরকম বড় তীর ধনুক আঁকবে, তীর ধনুক দু সাইডের। আহা,
আচ্ছা, ব্লক ডায়াগ্রাম লেখাটা মুছলাম। ওপরে একটা এরকম বড় তীর ধনুক টাইপের জিনিস আঁকবে। আরে ইয়ার, এটার সাথে সবাইকে তুমি কানেক্ট করবে। কিরম ভাবে কানেক্ট করবে? এটার সাথে তুমি সবাইকে কানেক্ট করবে, তুমি ছবিটা দেখে নিতে পারো, ডবল সাইডেড তীর ধনুক দিয়ে। একমাত্র সিঙ্গেল সাইডেড হবে ইনস্ট্রাকশন এই ডিকোডারে, একমাত্র ইনস্ট্রাকশনে তোমার হবে সিঙ্গেল সাইডেড, বাকি সবার সাথে তোমার ডবল সাইডেড হবে। মানে এই ইনস্ট্রাকশন ডিকোডারে হবে সিঙ্গেল সাইডেড তীর, মানে এরকম তীর ঢুকছে। ইনস্ট্রাকশন থেকে তোমার এই ডিকোডার থেকে তোমার যাচ্ছে টাইমিং কন্ট্রোলেও তোমার একটা সিঙ্গেল সাইডেড যাবে। ছবিটা দেখে নি, বড় তীর না পাতলা তীর, না বড় তীর আছে। এইটা শুধু আমার সিঙ্গেল সাইডেড হবে। কেন সিঙ্গেল সাইডেড হবে, কেন ডাবল সাইডেড হবে, একটু পরে আমি এগুলো বলে দেব। সেটাও একবার শুনে নিলে মনে থেকে যাবে যে ও, যে এই কেসে সিঙ্গেল সাইডেড, এই কেসে ডাবল সাইডেড। বাকি যে দুটো আছে, তারা ডবল সাইডেড হবে, মানে এরকম তীরটা হবে। ব্যাস, খতম, টাটা বাই বাই, আর কিছু নেই। হয়ে গেল তোমাদের ব্লক ডায়াগ্রাম। এরপর যদি তুমি এক্সট্রা, এবার সব থেকে দেখো, এটা দেখতে বাজে লাগছে, অতটা ভালো লাগছে না। এইখানে তুমি এবার কি করো, এইটা তো মুখস্থ করে রেখেছিলে, তুমি এই রেজিস্টার ইউনিট এইভাবে না লিখে ওই ABCD করে বসিয়ে দাও। ওইভাবে বসিয়ে দাও, অটোমেটিক তোমার মনে হবে যে হ্যাঁ, এবার জিনিসটা দেখে মনে হচ্ছে যে ব্লক ডায়াগ্রামটা হয়েছে। শুধু তুমি যদি রেজিস্টার ইউনিট লিখে ছেড়ে দাও না, তাহলে জিনিসটা বাজে লাগবে। তোমাকে মনে রাখার জন্য বললাম যে রেজিস্টার ইউনিট থাকছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকছে, কন্ট্রোল ইউনিট থাকছে, তিনটে জিনিস, এই তিনটে। টেম্পোরারি রেজিস্টার্স বা রেজিস্টার ইউনিট, টেম্পোরারি কথাটা বাদ দিত, রেজিস্টার ইউনিট, ওই ইউনিটটা লেখা আছে। ঠিক আছে, রেজিস্টার ইউনিটটা মুখস্থ করতে হবে, কারণ তোমার প্রোগ্রাম করার জন্য তোমার রেজিস্টার ইউনিটটা লাগবে, মুখস্থ রাখতে হবে। তাই জন্য এইটা মাথায় রাখবে, AFBCDEHL প্রোগ্রাম কাউন্টার স্ট্যাক পয়েন্টার মাথায় রাখলে। তারপর কি করলে, তুমি ALU রেজিস্টার ইউনিট আর টাইমিং কন্ট্রোল ইউনিটকে এইভাবে লিখলে। ALU আর রেজিস্টারের মাঝখানটায় তুমি কি করলে, একটা ডিকোডার বসিয়ে দিলে, ইনস্ট্রাকশন ডিকোডার। ওপরে এরকম তীর ধনুক বানালে দু সাইডেড, ওটা থেকে ALU-তে একটা দু সাইডেড তীর ধনুক ঢুকছে, একটা ওই রেজিস্টার ইউনিটে একটা দু সাইডেড তীর ঢুকছে, আর যেটা ডিকোডার, আর ডিকোডার থেকে টাইম কন্ট্রোলে যেটা ঢুকছে সেটা ওয়ান সাইডেড। এরপর তুমি আরেকটু যেটা করতে পারো, সেটা হচ্ছে মাঝখানে কিছু কিছু, মানে টাইমিং কন্ট্রোল থেকে কিছু কিছু তার বার করে করা যাবে কি, তুমি ইয়ের মধ্যে অ্যাড করতে পারো, টাইমিং কন্ট্রোল থেকে কিছু কিছু সিঙ্গেল ছোট ছোট তার বার করে সবার সাথে কানেক্ট করতে পারো। সিঙ্গেল ছোট ছোট কিছু তার, মানে এরকম একটা তীর গেল ধরো, এরকম একটা তীর গেল, এইরকম দুটো বানিয়ে দিতে পারো, ব্যাস খতম। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল তোমার ব্লক ডায়াগ্রাম। তুমি যদি এইখানটায় রেজিস্টার ইউনিটটাকে পুরো এঁকে দাও না, এই পুরো রেজিস্টার ইউনিটটাকে এঁকে দাও বড় করে, তাহলে তোমার দেখতে অটোমেটিক ভালো লাগবে। ঠিক আছে, তো বলো, বুঝতে পারলে খুব কঠিন কি জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তো এই সার্কিট যেটা তোমার দেওয়া রয়েছে, এটা তোমার একদম ধরো কি বলবো, মানে সম্পূর্ণ জিনিসটা করে রেখেছে। এত বড় আমাদের লাগবে না, এত বড় আমাদের লাগবে না। এবার তুমি মেন হচ্ছে তোমার এইগুলো, এই যে ধরো এখানটায় তুমি যদি খেয়াল করো, অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ যেটা আছে, এটাকেই আমি এখানটায় আটকে রেখেছি, ওরা এখানটায় আলাদা করে দিয়েছে। তো সেটা করে জিনিসটা বড় করেছে, জাস্ট ছবিটাকে বড় করেছে। তুমি ওটাকে অ্যাকচুয়ালি আমরা যত আঁকতাম, আমরা এখানেই আঁকতাম, আমরা যেটা আমরা গাওকারের বইতে দেখেছি এখানেই থাকতো। তো তোমরা এইটাতেই রেখো, বেস্ট হচ্ছে, তাহলে এই জিনিসটা ছোট হয়ে গেল। দেখো ALU-টা রয়েছে, এই ডিকোডার যেটা রয়েছে, ডিকোডারটার সাথে একটা জাস্ট ইনস্ট্রাকশন রেজিস্টার দিয়ে রেখেছে, না দিলেও হয়। এইটা হচ্ছে আমার টাইমিং কন্ট্রোলটা, আর ALU আছে, আর এটা হচ্ছে আমার রেজিস্টার ইউনিট। কিছুই নেই, জিনিসটাকে জাস্ট খুলে তুলে বড় করে দিয়েছে। একটা ইন্টারাপ্ট কন্ট্রোল তুমি চাইলে একটা এক্সট্রা, যদি এরপর তোমার যত মনে থাকবে। মেন হচ্ছে এটা করলে তোমার কাজ শেষ। এরপর তুমি যদি বেশি মেমোরিতে রাখতে পারো, তাহলে একটা ইন্টারাপ্ট কন্ট্রোল ঢুকিয়ে দাও। আর এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ইন্টারাপ্ট তো তোমরা শিখছো না। ইন্টারাপ্ট, আর এখান থেকে তুমি এরকম ভাবে একটা ডবল অ্যারো ঢুকিয়ে দাও, ব্যাস। এইভাবে জিনিসগুলো তুমি আরামসে মনে রাখতে পারবে।
তো ব্লক ডায়াগ্রামটা আশা করছি বুঝতে পেরেছো কি কোনটুকুনি আঁকতে হবে আর কিভাবে করতে হবে। ঠিক আছে, তো তাহলে এবার পরের পার্টটায় যাচ্ছি। এবার কিছু আইডিয়া দিই তোমাদের, এগুলো জাস্ট শর্টে তোমরা লিখতে থাকো যাতে তোমাদের মাথায় ঢোকে ব্যাপারটা। ঠিক আছে, পরে আমি তোমাদের এটা ভালো করে একটা নোট বানিয়ে পাঠাবো। আচ্ছা, এটা হয়েছে সবার? এবার আমি তোমাদেরকে বোঝাবো যে কাজ কিভাবে করছে মাইক্রোপ্রসেসরের ওয়ার্কিংটা। ওয়ার্কিং অফ এমপি। আচ্ছা, তার আগে তোমরা এই জিনিসটা বোঝো যে মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি জিনিসটা কি। তোমরা একটুখানি ভেবে দেখো এখানে সব থেকে বেশি কি ইউজ হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? রেজিস্টার ইউনিট, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। অবভিয়াসলি অ্যারিথমেটিক লজিক ইউনিটটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখানটায় শিখবো হচ্ছে রেজিস্টার ইউনিটের কাজ। এই যে রেজিস্টার ইউনিটে এই প্রত্যেক টুকরো বিসি, বি হোক বা সি হোক, এরা সকলে কি বলতো, এরা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার। আর এই যে তোমার প্রোগ্রাম কাউন্টার আর স্ট্যাক পয়েন্টার যেটা আছে, এরা হচ্ছে 16 বিট রেজিস্টার। ইভেন তুমি যদি বি আর সি কে কম্বাইন্ড হিসাবে ইউজ করো, দে উইল বি এ 16 বিট রেজিস্টার। না হলে শুধু বি যেটা আছে সেটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। ঠিক আছে, এবার জিনিসটা কি হচ্ছে সেটা একটু তোমাদের বলি। তার আগে হ্যাঁ বলো। স্যার বুঝলাম না, মানে বলছি লাস্টের বলছি দুটো 16 বিট বলছি রেজিস্টার। বলছি পুরো জিনিসটা একটু বুঝতে পারবে। আমরা তো একটু আগে অবধি রেজিস্টার পড়েছি, আমরা তো রেজিস্টার পড়লাম, হ্যাঁ। শিফট রেজিস্টার যেটা। শিফট রেজিস্টারটা কি হয় অ্যাকচুয়ালি? শিফট রেজিস্টার যেটা, বা শুধু তুমি রেজিস্টারের কথাই ভাবো, শিফট না ভেবে রেজিস্টারের কথা ভাবো। যদি তোমার এটা 4 বিট হয়, আমরা কি জানি এটা হচ্ছে 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। এই একটা ফ্লিপ ফ্লপ, এই একটা ফ্লিপ ফ্লপ, এরকম 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে কম্বাইন করা, ঠিক কি না? এগুলো সবগুলো একটা করে ফ্লিপ ফ্লপ, যেটা শিফট রেজিস্টারের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ ডি টাইপ, মানে এস আর আর কে অল্টারনেট করে কানেক্ট করা। কি করে জিনিসটা, তোমার এই ফ্লিপ ফ্লপটা অ্যাকচুয়ালি তোমার কোনো একটা 4 বিটের ফ্লিপ ফ্লপ তোমাকে কি করবে, একটা 4 বিট ওয়ার্ড তোমাকে স্টোর করে দেবে। মানে তোমার যে আউটপুটটা আছে, সেই আউটপুটের মধ্যে তোমার কি হচ্ছে, তোমার একটা কোনো একটা নাম্বার স্টোর করে দেবে, যেটা অবভিয়াসলি বাইনারি নাম্বার। যেমন ধরো কিরাম স্টোর করতে পারে এটা, আচ্ছা কিরাম থাকে জানো, তোমার ছোট থেকে বড়র দিকে যায় না বড় থেকে ছোট দিকে যায়? কিউ জিরোটা প্রথমে থাকে, কি ভুলেও গেছি, আই থিঙ্ক কিউ জিরোটা প্রথমে থাকে। কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। তো তুমি একটা নাম শিফট রেজিস্টারে তো কি S3 আগে থাকে, মানে থ্রি থাকে, আমি ওটাই ভাবছিলাম। 3টা। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। থ্রিটা আগে থাকবে, 3, 2, 1, 0। তো এর মধ্যে তুমি বেসিক্যালি কি স্টোর করছো, তুমি একটা নাম্বার স্টোর করছো, নাম্বার লাইক 1, 0, 1, 1। হোয়াট ডাজ দিস রিপ্রেজেন্ট? এই সংখ্যাটা কি রিপ্রেজেন্ট করে? এই সংখ্যাটা কি রিপ্রেজেন্ট করে? এটা একটা 4 বিট বাইনারি নাম্বার ও, রিপ্রেজেন্ট করে, 4 বিট বাইনারি নাম্বার। আর এটাকে ডেসিমালে কি করে কনভার্ট করবে? 4 বিট বাইনারি নাম্বার, এই 4 বিট বাইনারি নাম্বারকে তুমি ডেসিমালে কি করে কনভার্ট করবে? 0, 1, 1, লাস্টে যেটা আছে সেটাকে তুমি নাও ইনটু 2 টু দি পাওয়ার 0, প্লাস তারপরেরটাকে নাও 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, তারপরেরটাকে নাও প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার কি হবে 2, আর শেষের যেটা আছে প্লাস করে কত হবে 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার 3 কত হচ্ছে 4, 8, 8, তারপরেরটা হচ্ছে 4 ইনটু 0, দ্যাট ইজ 0ই হয়ে যাবে। তাহলে এটা 1 ইনটু 8 প্লাস 4 ইনটু 0 প্লাস 1 ইনটু 2 প্লাস 2 টু দি পাওয়ার
0 মিনস 1, মানে 1 ইন্টু 1। তার মানে তুমি পাচ্ছ কি, তুমি 8 পাচ্ছ, 2 পাচ্ছ আর 1 পাচ্ছ। 8 প্লাস 2 10 প্লাস 1 11। তুমি বাইনারি নাম্বার পেলে কি 11 পেলে, তাই তো? তুমি 11 ডেসিমাল নাম্বার পেলে। আচ্ছা, এইটা এত কষ্ট করে না করে আমার তো বেস্ট মনে হয় তোমরা এই জিনিসটা মেমোরাইজ করার দরকার নেই, তুমি এই জিনিসটা রেডি করে নিতে পারো, সাইডে যদি করে নাও খুব ভালো হয়। ডেসিমাল, ডেসিমাল, বাইনারি, আর চলো তার সাথে আমরা আরেকটা কাজ করে রাখি, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল স্যার উপরে যে ছবিটা ওটা কি আঁকতে হবে স্যার? না, এটা আমি জাস্ট বোঝাচ্ছি, এটা এখন আঁকার দরকার নেই। ফ্লিপ ফ্লপ তো, তাহলে তুমি এরম ভাবে তুমি ধরতে পারো তো একটা রেজিস্টার কে তুমি এইভাবে আঁকতে পারো, 4 বিটের রেজিস্টারকে, জাস্ট বোঝার জন্য, সুবিধার জন্য। 1 2 3, আর এখানে নাম্বারটা কিভাবে, এটাই হচ্ছে তোমার রেজিস্টারটা, এটাই তোমার রেজিস্টার। এইভাবে তুমি আঁকতে পারবে কিনা, আর নাম্বারটা স্টোর রয়েছে, তুমি এটাকে এইভাবে দেখাতে পারো 0 1 1 1। মানে জাস্ট আমি জিনিসটাকে সিম্পলিফাই করছি, যে তুমি অ্যাকচুয়ালি কি শিফট রেজিস্টার কীরকম হয় আমরা তো পড়েছি। শিফট রেজিস্টার হোক বা কোনো রেজিস্টার হোক, ফ্লিপ ফ্লপ দিয়ে কানেকশান, তুমি যদি কানেকশানটাকে বাদ দিয়ে তুমি একটা ওভারভিউ করো, তুমি এরকম দেখাতে পারো ফ্লিপ ফ্লপ, 4টে বাক্স আছে, বাক্সর মধ্যে তোমার নাম্বারগুলো স্টোর করা রয়েছে, করা যেতে পারে তো। এটা হচ্ছে আমার রেজিস্টার সিম্পলিফাইড, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি রেজিস্টার সিম্পলিফাইড ভার্সন। আর তার মধ্যে কি নাম্বারটা রয়েছে সেটাকে আমি এইভাবে দেখাতে পারবো, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারগুলো, এইটা একটুখানি লিখে নাও আমার সাথে, এই নাম্বারগুলো মনে থাকতে ভালো হয়। 0 1 2 3 4, জায়গা হবে না, কোনটা করি, এখানে করি, জায়গা যথেষ্ট আছে। এইটা একটুখানি লিখে নাও, কাজে দেবে। ডেসিমাল, ডেসিমাল, বাইনারি আর হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বারগুলো একটুখানি সাইডে সাইডে লিখে রাখতো, 0 1 2 3 4 5, হবে না, এখানেও হবে না, 6 7 8, আহা, আচ্ছা ঠিক আছে ছাড়ো, এইগুলো তো তোমরা জানোই কিভাবে আনবে। 0 0 0 0, 4টে করে লিখবে 0 0, তোমরা একটু কমপ্লিট করো এটা ব্যাপারটা। 0 0 0 1, তারপরেরটা 0 0 কি হবে বলো, দুইয়েরটা কি হবে, 1 0 1 0, তারপরেরটা 0 0 1 1। এরম করে করে যাও, আপ টিল 15 করবে, আপ টিল 15। 0 1 0 1 5 নম্বর, তারপরটা 0 1 1 0 7 নম্বর, 6 নম্বর হলো, 7 নম্বর 0 1 1 1 8 নম্বর 0 0, ঠিক আছে। 9 নম্বরটা কি হবে, 1 0 0 1। আচ্ছা, এরম করে আপ টিল 15 করে যাও, 15-এ গিয়ে কি আসবে, আচ্ছা এক কাজ করি, হেক্সাডেসিমাল যখন করব তখন আমি 0 0 দিয়ে কনভার্ট করব, সামনে 0 রাখছি। স্যার হেক্সাডেসিমালের উপরটা একবার একটু দেখান। জাস্ট নম্বর, শুধু 1 2 3 4ই আছে, শুধু ও সামনে আচ্ছা, 0, ঠিক আছে। একটা এক্সট্রা সামনে 0 রাখছি। 0 9 অবধি করে নাও। এটা তো আশা করছি বলতে হবে না, এটা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। এই অবধি 9 অবধি, আমি তার পাশে আমি বরঞ্চ এইটা করি,
ডেসিমাল টু বাইনারি এর পরেরটা 9 অবধি হয়েছে তো, এরপর ডেসিমাল সংখ্যা পরেরগুলো করি। ডেসিমাল সংখ্যা 10, 11, 12, 13, 14, 15। বাইনারি সংখ্যা কি হবে, লাস্টটা কি ছিল একবার দেখে নিই। 9টা ছিল 0, আচ্ছা 8টা ছিল 1000, 9টা হচ্ছে 1001, 10টা তাহলে হবে 1010, 11টা হবে 1011, হ্যাঁ 12টা হবে 1100, 13টা হবে 1101, 14টা হবে 1110, আর 15টা হয়ে যাবে চারটেই 1 হয়ে যাবে 1111, চারটেই 1 হয়ে যাবে। হেক্সাডেসিমালে 10টা কি হবে, কেউ একজন বলো। এ হবে, এ হবে, 0B হবে, 0C হবে, 0D হবে, 0E হবে, লাস্টেরটা হবে 0F, লাস্টেরটা হবে 0F। তারপর F এর পর কি হবে, 16 নম্বর ডেসিমাল, 16 নম্বর ডেসিমালটা কি হয়ে যাবে, আবার হেক্সাডেসিমাল। 0 হয়ে যাবে। ইয়েস, 16 ডেসিমাল নাম্বার যেটা আছে 16D যেটা, সেটা হেক্সাডেসিমালে আমার হয়ে যায় 10 হেক্সা H। খেয়াল রাখবে 16 ইন ডেসিমাল বিকামস 10 ইন হেক্সাডেসিমাল। তো এই টেবিলটা তোমরা যদি করে রাখো, তোমাদের একটা সুবিধা বলছি, দেখো তোমরা কিন্তু যে কোনো মোমেন্টে তোমরা এটা রেডি করে নিতে পারবে, 50-50 ভাগ করে নাও তোমরা। 8 তোমরা মাথায় রাখো এই জিনিসটা, 8 যেটা, 8 হচ্ছে, এইটা মনে রাখা সুবিধা, 8 হচ্ছে তোমার 1001, সরি 1000, 1000 হচ্ছে 8। এবার 8-এর পর থেকে তোমার যে সংখ্যা বেরোবে সেই সংখ্যাটা তুমি ইজিলি, এই টেবিলটা তুমি যদি মাথায় থাকে তার আগে অবধি তুমি বার করে নিতে পারছো, 8-এর আগে অবধি তুমি এই টেবিলটা থেকে বার করে নিতে পারছো। এরপর তোমার যে সংখ্যাটা হবে 8-এর পর থেকে তুমি বাইনারি থেকে ডেসিমাল ইজিলি করতে পারবে। যেমন ধরো কথার কথা একটা এক্সাম্পল দিই তোমাদের, ধরো সংখ্যাটা দিলাম, কত দিই তোমাদের, ধরো একটা সংখ্যা দিই এখানটায়, দাঁড়াও এক সেকেন্ড। যেমন ধরো এই দিলাম, হেক্সাডেসিমালের সংখ্যাটা দিচ্ছি আমি A, 0A, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমালকে এরকম করে H দিয়ে লেখে। তো এটাকে তুমি কিভাবে বুঝবে, এটা হচ্ছে কত তুমি জানো, A হচ্ছে 10, কারণ 9-এর পর থেকেই আমার হেক্সাডেসিমাল A শুরু হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 10। তুমি কি জানো, 8-এর জন্য তুমি জানো 1000, এটা হচ্ছে 8-এর সংখ্যা, 9-তে তাহলে কি হবে, এখানটায় 1 হবে, 10-এ কি হবে 10 হবে। দেখো তুমি তাহলে আন্দাজ করে নিলে 1010। তো তুমি ইজিলি বার করতে পারবে কিনা যদি তুমি এটা মাথায় রাখো, এই ট্রিকটা ইউজ করবে, ঠিক আছে। তো 8টা মাথায় রাখবে সবসময়, যে 8 হচ্ছে আমার, এটা তোমাকে ওই ভাঙতে হবে না, 8 হচ্ছে তোমার এই জিনিসটা, 8 হচ্ছে তোমার এই জিনিসটা। এরপর তোমাকে ধরো বললো বি বার করো, তোমার বি কত, তুমি জানো যে 9-এর পর থেকে চেঞ্জ হচ্ছে, 9-এর পর 10 হচ্ছে এ, বি তাহলে কত হচ্ছে, বি হচ্ছে 11, তাই তো, বি হচ্ছে 11, বি হচ্ছে 11। তাহলে 8 যদি এইটা হয়, 9 কি হবে, 9 এখানে 1 হবে, 10 হবে এখানে 1 এখানে 0, তাহলে 11 কত হয়ে যাবে 1011। এইভাবে তোমরা ফটাফট বার করতে পারবে কি পারবে না বলো, ট্রিকটা বুঝতে পারলে। হ্যাঁ। এবার কেন তোমাদের এই ট্রিকটা আমি বলছি, তার কারণ হচ্ছে আমরা, এটা মুছে দিলাম, আমরা কি করব এরপর মাইক্রোপ্রসেসর করার সময় আমাদেরকে প্রচুর হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতে হবে, সেই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো দিয়ে আমরা আমরা মাইক্রোপ্রসেসরে এইভাবে চেঞ্জ করব জিনিসটা। ধরো তোমায় একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম, 2A দিলাম, 2A এটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তোমাকে বলছে বাইনারিতে কনভার্ট করতে। তুমি কি করে বাইনারিতে কনভার্ট করবে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে, তুমি কি করবে, 2 এটাকে ভাগ করে দাও, 2-তে একটাতে ভাগ করো, এতে একটাতে ভাগ করো। এরপর তুমি কি করবে, এর 2 এর যে বাইনারিটা আর এর যে বাইনারিটা সেপারেট লেখো, যোগ করে দাও। 2 এর বাইনারি কি হবে, 2 এর বাইনারি তুমি যদি খেয়াল করো, আর চারটে শূন্য দিয়ে করবে, 2 এর বাইনারি হচ্ছে এইটা 0010, ঠিক কিনা। এটা কিন্তু তোমাদের এরপর মুখস্থ হয়ে যাবে, কারণ তুমি জানো প্রথমটা 0000, তারপর এটা 0001, তারপর এটা 2 হচ্ছে 0010, 8 অবধি তুমি মনে রাখতে পারছো, 8-এর পর থেকে তুমি
বানিয়ে নেবে। এটা কত, এটা হচ্ছে তুমি ওইভাবে ভেবে নাও 8 হচ্ছে 000 রাফে, 8 হচ্ছে এইটা, এটা হচ্ছে 8, তারপরে 9, তারপরে এই 10 মানে এ। তো 9টা কি হওয়া উচিত 1001, তাহলে আমার এ হবে অবভিয়াসলি 1010। তুমি ফট করে এখানটায় 1010 বসিয়ে দাও, তাহলে আমার 2a কত হলো, 2a হয়ে গেল আমার 00101010। এইটা হচ্ছে আমার ডেসিমাল। এবার আমাকে বলো এটার লেন্থ কত, এটা সাইজ কত। সাইজ 8 হচ্ছে বিট 8 বিট, কারণ আর 8 বিট সাইজ আর দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাইট। 8 বিট ইকুয়ালস টু 1 বাইট, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর 4 বিটকে আই থিঙ্ক নিবেল বলে, 4 বিটকে আই থিঙ্ক, আমি একটু কনফার্ম করে বলবো, আই থিঙ্ক এটাকে নিবেল বলে, NIBBLE, একবার দেখতে হবে এটাকে। যাই হোক, এটা আমি একবার দেখে তোমাদের পরে কনফার্ম করব। আর 8 বিট ইজ 1 বাইট অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে মাইক্রোপ্রসেসর যেটা আছে এইটা লিখে রাখতে পারো, ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মাইক্রোপ্রসেসর MP 8085 is a 8-bit microprocessor. 8-bit microprocessor, that is, it can work with a 8-bit number at an instant. বা এই কথাটা ইনস্ট্যান্ট বলবো না, এটাকে বলবো হ্যালো, কানেকশন আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা লিখে নিও যে 8085 ইজ অ্যান 8 বিট অ্যাট এনি ইনস্ট্রাকশন, বা অ্যাট এনি ইনস্ট্যান্ট, অ্যাট এনি মোমেন্টই লিখে দাও। বা এই কথাটা ঠিক হচ্ছে না, উইথ 8 বিট নাম্বার অ্যাট এ পার্টিকুলার টাইম সাইকেল, এটা লিখে দাও, অ্যাট এ পার্টিকুলার টাইম সাইকেল। টাইম সাইকেলটা পরে বলবো, কুলার টাইম সাইকেল মানে এই টাইম সাইকেলটা কি সেটা পরে বলবো, এগুলো তোমরা শিখবে। আপাতত এটা মাথায় রাখো যে একসাথে, মানে তুমি বলতে পারো যে 8 বিট ওয়ার্ডকে নিয়ে সে একসাথে কাজ করতে পারে। এবার একটুখানি মনে করে দেখো আমাদের যে কম্পিউটার আছে এই মোমেন্টে, সেই যাদের যাদের আছে, কত বিট কম্পিউটার এখনকার যে কম্পিউটারগুলো হয়, কত বিটের হয়? 64 বিট হয় কিনা? আর একটু ওল্ড
সেটা 32 বিট, ঠিক কি না? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আমাদের যে এখনকার নতুন কম্পিউটার 64 বিট, তার মানে কি সে 64 খানা বিটের সংখ্যা নিয়ে একটা টাইম সাইকেলে কাজ করতে পারবে। মানে সে কতটা ফাস্ট হবে তুমি ভাবো, 64 খানা বিট মানে 64 খানা 0101 এরকম একটা সংখ্যা আছে, ভাবতে পারছো কত বড়? আর তার আগে যেগুলো ছিল একটু পুরনো কম্পিউটার সেগুলো 32 বিটসের হতো, মানে 32 খানা বিট নিয়ে একসাথে কাজ করতে পারবে। তার মানে যত আমার বেশি বিট নিয়ে সে কাজ করতে পারবে আমার কম্পিউটার তত ফাস্ট হবে, ফার্স্ট অফ অল। আর এই যে মাইক্রোপ্রসেসর 8085, এটা হচ্ছে সেই পুরাতন সময়কার একটা ফার্স্ট টাইপ কম্পিউটার, যেটা কতটুকুন বিট নিয়ে কাজ করতে পারে অ্যাট এ টাইম, 8 বিট নিয়ে কাজ করতে পারে। তাই জন্য এখানে কথাটাকে বলে 8085 নামটা রয়েছে, কারণ এটা 8 বিট নিয়ে কাজ করতে পারবে অ্যাট এ সিঙ্গেল টাইম সাইকেল। মানে একটা ইনস্ট্রাকশন সাইকেল বা টাইম সাইকেলটা বুঝবে তুমি, ধরো তোমাকে দুটো সংখ্যা তুমি যোগ করতে চাইছো, তোমার দুটো 8 বিট সংখ্যাকে তুমি যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে ইউজিং দিস মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কেসটা। এবার তাহলে এখানে রেজিস্টারটার ব্যাপারে একটু বোঝো। আমার যে রেজিস্টার যেগুলো আছে সেইগুলো কিরকম হবে। তাহলে আমার যে রেজিস্টারগুলো রয়েছে সেইগুলো সব হচ্ছে 8 বিট রেজিস্টার্স। রেজিস্টার্স এটা একটা পয়েন্ট লিখতে পারো, রেজিস্টার্স ইন রেজিস্টার ইউনিট। রেজিস্টার ইউনিটে যতগুলো রেজিস্টার আছে, এ এফ, রেজিস্টারের নামগুলো এ এফ বি সি ডি ই, আর আলাদা করে এইচ এল, আর অল 8 বিট রেজিস্টার্স। the register program counter registers, program counter and stack pointer are 16 bit register. The external memory used in the microprocessor, আচ্ছা এই মেমোরিটা কিন্তু রিড অনলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে র্যাম হবে, র্যাম। কারণ যত তুমি প্রোগ্রাম স্টোর করছো এই র্যামের মধ্যেই স্টোর করছো, যা প্রোগ্রাম তুমি লিখছো সব র্যামের মধ্যে স্টোর হবে। ইউজড ইন দ্য মাইক্রোপ্রসেসর আর 8 bit, all 8 bit registers. The total capacity of the external register external memory is about 60, এটা আমার একটু চেক করতে হবে, 65K সম্ভবত, 65 বা 64, চলো 64 লিখে রাখি, যদি পরে ভুল দেখি আমি কানেকশন করিয়ে দেবো। 64K is about 64K, অ্যাবাউট বলে দিয়েছি তাই জন্য, is about 64K মানে 64,000 8 bit registers. $64,008 রেজিস্টার্স রয়েছে আমার যে এক্সটার্নাল মেমোরিটা রয়েছে। এক্সটার্নাল মেমোরি কোনটা? এক্সটার্নাল মেমোরি হচ্ছে এইটা, দাঁড়াও কোথায় গেল আমার,
এইটা হচ্ছে আমার এক্সটার্নাল মেমোরিটা, এই যে এইটা মেমোরিটা মার্ক করে দিয়েছি, এইটা হচ্ছে আমার এক্সটার্নাল মেমোরি, যেটা এটা এইটুকুনির মধ্যে তুমি ভেবে দেখো 64,000, কোথায় গেল ছবিটা, 64,000 8 বিট রেজিস্টার রয়েছে। মানে তুমি যদি মেমোরিটাকে আঁকো এক্সটার্নাল মেমোরি, তোমার এরকম হবে, এইখানটায় এরকম তোমার 8 বিট করে রেজিস্টার, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এগুলো সব একটা করে 8 বিট রেজিস্টার, এগুলো সব একটা করে 8 বিট রেজিস্টার। এগুলো সব একটা করে 8 বিট রেজিস্টার। এরকম টোটাল কতগুলো রেজিস্টার আছে, টোটাল টোটাল 64K রেজিস্টার্স আছে, ভাবতে পারছো? 64,000 রেজিস্টার্স আছে 8 বিটের। এটা হচ্ছে আমার এক্সটার্নাল মেমোরিটা। এই এক্সটার্নাল মেমোরিতেই তুমি যে মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামগুলো লিখবে সব স্টোর হবে, আর এখান থেকেই তোমার মাইক্রোপ্রসেসরে যাবে, মাইক্রোপ্রসেসর থেকে আবার এখানে আসবে, মানে ডেটা আদান প্রদান হবে। ঠিক আছে তো? স্যার এগুলো যারা বানায় তারা কি করে বানায় এত এবার দেখো এইটুকু? কেসটা হচ্ছে এগুলো, দেখো এগুলো তোমাদের দেখো আইসি যেটা আছে না, তোমরা ইন্টিগ্রেটেড সার্কিট, ওইগুলো মানে মানে কি বলবো, এইগুলো তো তোমার ধরো এই ওটা পড়ালে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা সেমিকন্ডাক্টর চিপের মধ্যে তুমি আলাদা আলাদা ট্রানজিস্টার, আলাদা আলাদা মানে ইয়ে তৈরি করতে পারো জাস্ট বাই ডোপিং। শুধু ডোপিং করে তুমি আলাদা আলাদা তুমি ট্রানজিস্টার তৈরি করতে পারো, ট্রানজিস্টার তৈরি করতে পারো, বা করতে পারো জাস্ট একটা সেমিকন্ডাক্টর চিপের মধ্যে, সেমিকন্ডাক্টর চিপের মধ্যে। তো সেইভাবে এবার তোমার দেখো কেসটা কি হয়ে যাচ্ছে বলো তো, তুমি অ্যাকচুয়ালি এখন কি করে এতগুলো বানাচ্ছ সেটা যদি তুমি সেইভাবে দেখো, এটা কিন্তু মানুষে কিন্তু এখন আর বানাচ্ছে না। মানুষে কি করেছে, ওরা আন্দাজ করে একটা রোবট বানিয়েছে যে এরকম ছোট সাইজের ডিজাইন করতে পারবে। একটা লোকের দ্বারা কিন্তু এগুলো বানানো সম্ভব নয়। এবার সেই রোবটটা যেভাবে আমরা ধরো মানে প্রসেসগুলো বানাই আর কি, মানে একবার তোমাকে একটা ডিজাইন করতে হবে, একবার তোমাকে একটা ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটাকে এরপর তোমাকে ওই রোবটটা সেই ডিজাইনটা তোমাকে ইন্টিগ্রেট করে দিল। এবার এইটা তো তোমার রেডি হয়ে গেল, এই একটা পার্টটা তো তোমার রেডি হয়ে গেল। এরপর যে বাকি বাকি পার্টগুলো তুমি যত যত নতুন নতুন জিনিসটা অ্যাডভান্স হচ্ছে এর মধ্যেই তোমার ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, এর মধ্যেই তোমার জিনিসটা ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। আর এইগুলো এখন বলতে গেলে এই মাইক্রোপ্রসেসরগুলো কিন্তু আর মানুষে কিন্তু নিজের হাতে এই চিপগুলো ডেভেলপ করে না, এগুলো কিন্তু রোবটটা তৈরি করে, এগুলো ওই রকমভাবে ইঞ্জিনিয়ারিং এখন চলে গেছে। তো তোমাকে বানাবার জন্য জাস্ট প্রোগ্রামিংটা তোমাকে সেট করে দিতে হবে যে এইখানটায় এইটুকুনি একটা মানে পড়বে, মানে এরকম জায়গায় এত পরিমাণ ডোপিং পড়বে, ওরকম জায়গায় এত পরিমাণ ডোপিং পড়বে। আর কম্পিউটারাইজড মানে ওই প্রোগ্রামিংটা অনুযায়ী যে রোবটটা আছে সে কি করবে, ওই চিপের মধ্যে ডোপিং করে করে তোমার ওই আলাদা আলাদা আরো চিপস তৈরি করতে পারবে। এগুলো তোমরা একটু দেখো, ইউটিউবে প্রচুর এইসবের ওপর ভিডিও আছে কিন্তু, ফ্যাক্টরি মেড বা কিভাবে এগুলো তৈরি হচ্ছে, চিপসগুলো কিভাবে তৈরি হচ্ছে ওয়েফারের মধ্যে, এই জিনিসগুলোর এক্সটার্নাল সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট কিভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে দেখলে। আগে যখন অল্প যেগুলো ছিল, যেগুলো নর্মাল ইন্টিগ্রেটেড সার্কিট, সেইগুলো তো ইজি ছিল, কিন্তু এইগুলো তো ভিএলএসআই, এগুলো হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলোকে বলা হয় ভেরি লার্জ স্কেল। এই যে এইটা, এই মেমোরিটা, এই মেমোরি চিপটা, এই একটা চিপের মধ্যে তুমি ভেবে দেখো তোমার 64K রেজিস্টার্স রয়েছে, 64,000 রেজিস্টার্স রয়েছে। প্রত্যেকটা রেজিস্টার কি 8টা করে ফ্লিপ ফ্লপ, তুমি যদি ভেবে দেখো, এই একবার ভাবো জাস্ট মজা আসবে। প্রত্যেকটা রেজিস্টার কি, প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 8টা করে ফ্লিপ ফ্লপ, 8 ফ্লিপ ফ্লপস। এবার একটা ফ্লিপ ফ্লপ কি, হোয়াট ইজ ওয়ান ফ্লিপ ফ্লপ? একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে, তুমি জাস্ট ভাবো মজা করে, একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে তোমার হিসাব মতো 4টে গেট, 4টে গেট অ্যান্ড গেট, ঠিক কিনা? 4টে কি হয়, বা যদি জেকে ফ্লিপ ফ্লপ করো 4টেই ধরো, 4টে অ্যান্ড গেট, ন্যান্ড গেট।
আচ্ছা একটা ন্যান্ড গেট কিভাবে তৈরি করো তুমি? একটা ন্যান্ড গেট তুমি তৈরি করো হচ্ছে, তুমি যদি একটু মনে করে দেখো, দুটো ডায়োড দিয়ে তৈরি করো। তুমি দুখানা ডায়োড দিয়ে একটা ন্যান্ড গেট তৈরি করো, তার সাথে রেজিস্ট্যান্স থাকে, পাওয়ার সাপ্লাই থাকে। তো তুমি ভেবে দেখো, দুটো ডায়োড দিয়ে একটা ন্যান্ড গেট, চারটে ন্যান্ড গেট দিয়ে আটটা ফ্লিপ ফ্লপ, সরি একটা ফ্লিপ ফ্লপ, আটটা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার, আর এরকম 64,000 রেজিস্টার মিলিয়ে তোমার এইটুকুনি একটা চিপ। জাস্ট ইমাজিন। তো এইগুলো সম্ভব কি করে হলো? তুমি যদি ওই ডায়োড বসিয়ে বসিয়ে করতে যেতে, তাহলে তো অবভিয়াসলি এইটা সম্ভব হতো না। এইটুকুনি একটা জিনিসের মধ্যে 64,000 রেজিস্টার্স তো ঢুকতো না। তো এই চিপটাকে বানালো কি করে? বানালো হচ্ছে ভিএলএসআই, যেটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই। এইটা দিয়ে তোমাদের জিনিসটা তৈরি করলো। এটার খুব বেশি ডিটেলস আমাদের নেই, ওপর আমরা পড়বো যে কিভাবে একটা চিপের ওপর তুমি নানা ধরনের জিনিস তৈরি করতে পারো। মানে একটা সেমিকন্ডাক্টর লেয়ারের মধ্যে ডোপিং করে তুমি হয়তো রেজিস্ট্যান্স বানিয়ে দিলে, একটা ছোট্ট অংশ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, একটা ছোট্ট অংশ ট্রানজিস্টার হিসাবে কাজ করছে। তো ওইভাবে তুমি একটা সেমিকন্ডাক্টর চিপের মধ্যে তুমি একটা ফুল সার্কিট ডিজাইন করে দিতে পারো। আর এই সার্কিট ডিজাইনটা তোমাকে রোবটরা করছে, কারণ সাধারণ মানুষের হাতে তো করা সম্ভব নয়। তুমি একটা রোবট বানিয়েছো, সেই রোবটকে তুমি প্রোগ্রাম করে দিয়েছো যে ও সার্কিটটা তৈরি করবে, আর সেই রোবটটা পরপর এরকম চিপ বানিয়ে যাচ্ছে। বুঝতে পারলে কেসটা? আর একটা ব্যাপার, এই যে একটা কেস, আমাদের যে এত ডেভেলপমেন্ট কি করে হলো এই সায়েন্সের দিক থেকে, তুমি একটা জিনিস খেয়াল করো, যে মেমোরি বানাচ্ছে তার কিন্তু, যে মেমোরি তৈরি করছে তার কিন্তু অন্য, মানে কি বলবো, মেমোরি ঠিক কথাটা বলবো না, বলবো যে একটা হার্ডওয়্যার বানাচ্ছে, তার অন্য হার্ডওয়্যারের সম্পর্কে তার কিন্তু কোনো আইডিয়া নেই কিভাবে তৈরি হচ্ছে। এই যে একটা লোক ফ্রম এ স্ক্র্যাচ কম্পিউটার বানাতে পারবে না। তোমাকে যদি আমি দিয়ে দিই সব কম্পিউটারের জিনিসপত্র, যে ফ্রম স্ক্র্যাচ তুমি একটা কম্পিউটার বানিয়ে দেখো, তুমি একটা ধরো কি বলবো, সেটা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। প্রত্যেক আলাদা আলাদা লোক আলাদা আলাদা পার্টসগুলোকে বানাচ্ছে, একজন সেই পার্টসগুলোকে অ্যাসেম্বল করছে। মানে পার্টসও কিভাবে বলবো তোমাকে, তুমি এইভাবে ভাবো যে একটা লোক ধরো একটা সার্কিট বানিয়েছে, সার্কিটটার একটা লোক একটা, যেমন ধরো এই কম্প্যারেটর, তোমার, হ্যাঁ এইটা তোমার মনে পড়লে বুঝতে পারবে। আমরা তো পড়েছিলাম যে জিনিসটা ছিল হচ্ছে গিয়া, দাঁড়াও এক সেকেন্ড, আমরা তো ওই পড়লাম না, যেটাকে কি বলে, আরে যেটা স্টার্টিং এ পড়লাম না কদিন আগে, কম্পারেটর ওএমএপি নাকি ওই ওটা? কম্প্যারেটরের পার্টটাই, ওটা কিসে ছিল ভুলে গেলাম জিনিসটা। আইসি 555 টাইমার। হ্যাঁ টাইমার আইসি 555 টাইমার, যেটা এটাও তো একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। তো তুমি দেখো এর মধ্যে একটা কম্প্যারেটর দেওয়া রয়েছে, কম্প্যারেটরটা কি, অপ অ্যাম্প, যেটা আমি বলেছিলাম। এবার কম্প্যারেটরটা কিভাবে তৈরি হচ্ছে, এই অপ অ্যাম্পটা তৈরি হয় অ্যাকচুয়ালি তোমার ট্রানজিস্টারের একটা অদ্ভুত কানেকশন দিয়ে, অনেকগুলো ট্রানজিস্টারকে কানেক্ট করে করে এটাকে তৈরি করা হয়। ঠিক আছে, এরকম একটা কানেকশন আছে, 3-4টে ট্রানজিস্টার নাকি দুটো মেনলি ট্রানজিস্টার দিয়ে এই অপ অ্যাম্পটা তৈরি করা হয়। এবার যে টাইমারটা বানাচ্ছে তার, সে কি জানে যে অপ অ্যাম্পটা কিভাবে তৈরি হয়েছে? সে কিন্তু জানে না যে অপ অ্যাম্পটা বা কম্প্যারেটরটা কিভাবে তৈরি হয়েছে। সে শুধু কাজটা জানে যে অপ অ্যাম্পে যখন আমি এই নেগেটিভ পিন বা আর পজিটিভ পিন আছে, যে পিনে আমার হাই পড়বে সেই ভ্যালুটাই আমি এখানটায় পাবো। যদি আমার হাই ভোল্টেজ মাইনাস পিনে পড়ে তাহলে আমি মাইনাস ভি সেট পাবো, আর যদি হাই আমার প্লাস পিনে পড়ে তাহলে আমি প্লাস ভি সেট পাবো। এইটা জাস্ট সে জানে। এইটাকে সে অ্যাপ্লাই করে সে দেখো আর একটা সার্কিট বানিয়ে দিল। এবার এই আইসি 555 টাইমারটা যে বানিয়েছে তাকেও হয়তো জানতে হবে না ভেতরে সে কিভাবে কাজ করছে। আইসি 555 টাইমারের ভেতরের কাজটা কিভাবে হচ্ছে সেও জানে না। সে শুধু জানে যে এটা তুমি কি ইনপুট দিলে সেটা কি আউটপুট দেবে, সে শুধু এইটুকুনি জানে। তো এইটা ইউজ করে সে ধরো ভাইব্রেটর, মাল্টিভাইব্রেটর বানিয়ে দিচ্ছে। মানে একজন একটা চিপ বানাচ্ছে, সেইটার কাজটা দেখে সেইটা ইউজ করে অন্যজন আরেকটা চিপ বানিয়ে দিচ্ছে, সেইটা দেখে সেইটার কাজটা দেখে সেটা ইউজ করে আরেকজন আরেকটা কিছু বানিয়ে দিচ্ছে। এরকম ভাবে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু কেউ কিন্তু জানে না যে আগের সিস্টেমটা কিভাবে কাজ করছে। ব্যাপারটা বুঝতে পারলে কেসটা? যে আইসি 555 বানাচ্ছে তার দরকার নেই জানার যে কম্প্যারেটর কিভাবে কাজ করছে, সে শুধু কম্প্যারেটরের ফাংশনটা জানে যে এইটা করলে এই হবে, এটা করলে এই হবে, ওইটা ইউজ করেই সে কিন্তু আইসি 555টা বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে মেন আইডিয়াটা।
এইভাবেই আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা হয়, এত ডেভেলপমেন্ট না হলে সম্ভব নয়। কেউ লোক স্ক্র্যাচ থেকে সব জানে না যে কোন জিনিসটা কিভাবে, যে সফটওয়্যার বানাচ্ছে কম্পিউটারে সে জানে না হার্ডওয়্যার কিভাবে কাজ করছে, কিন্তু সে জানে যে আমি এই কাজ করলে এই জিনিস হবে, সেইগুলোকে ব্যবহার করে সে আরেকটা আইডিয়া, মানে এইভাবে জিনিসটা ইমপ্রুভ হচ্ছে। যাই মানে স্যার সে বলো। তো পড়েছে না, মানে সব তো আগে পড়ে নিয়েছে তারপরে তো বানাচ্ছে। সব পড়েছে, কি পড়েছে? সে ফাংশনটা পড়েছে। খেয়াল করে দেখো, এই যে তুমি IC555 বানাচ্ছ, তোমার কম্পারেটরের ইন্টারনাল ওয়ার্কিং জানার দরকার নেই। খেয়াল করে দেখো, তোমার ইন্টারনাল ওয়ার্কিং জানার দরকার নেই, তুমি কি তোমার শুধু জানা দরকার যে কিভাবে কাজ করছে। না মানে আমি বলছি যে বানাচ্ছে সে তো নিশ্চয়ই কোনো চাকরি পেয়েছে, তার জন্য তো পড়াশোনা করতে হয়েছে। সে অবভিয়াসলি, এবার পড়াশোনায় তো সেটা এগুলো ছিল ইঞ্জিনিয়ারিং, না। সেটা ইঞ্জিনিয়ারিং। এবার তুমি দেখো, ইঞ্জিনিয়ারিং এরও তোমার আলাদা আলাদা পার্টস আছে। তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদা, হার্ডওয়্যার আলাদা। সফটওয়্যার আলাদা, হার্ডওয়্যার আলাদা। একজন লোক কেন, তারপর তুমি যদি সেইভাবে দেখো, তুমি পরের দিকে গিয়ে দেখবে যে তোমার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এরও অনেক ভাগ চলে যাচ্ছে, তুমি যে জিনিসটা বানাতে চাইছো তোমাকে সেই স্পেসিফিক্যালি তোমার ট্রেনিং নিতে হবে। কিন্তু মানে তুমি যদি সেমিকন্ডাক্টর ওরিয়েন্টেড কাজ করতে চাও, তোমাকে সেইটার পড়াশোনা করতে হবে। তুমি যদি সোলার সেলস ওরিয়েন্টেড কাজ করতে চাও, মানে বুঝতে পারছো তো কেসটা কি? সে পড়াশোনা ঠিক করছে কিন্তু মানে সব জানছে না, কিন্তু হি ডাজ নট নো এভরিথিং। স্পেশালাইজেশন করছে আর কি। অবভিয়াসলি, তুমি এই তো একটা সিম্পল কেস বলছি, আমরা তো থার্মোডিনামিক্স এত ভালো পড়েছি, ভালো না হলেও মোটামুটি থার্মোডিনামিক্স তো খুব ভালো জানি। রেফ্রিজারেটরের আমরা কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স বার করতে পারি, কিন্তু আমাদের যদি বাড়িতে ফ্রিজ খারাপ হয় আমরা সারাতে পারবো? আমরা তো পড়েছি কিভাবে কাজ করছে ফ্রিজ, আমরা সারাতে পারবো কি? যে মেকানিকটাকে আমরা ডাকবো ফ্রিজ সারাবার জন্য, সে কতটা জানে থার্মোডিনামিক্স বলো? যে মেকানিককে আমরা জানি, সে হয়তো জানেই না কিছু, কিন্তু সে কি জানে যে কম্প্রেসার কিভাবে কাজ করে, বা হয়তো সেটাও জানে না, কম্প্রেসার কিভাবে কাজ করে সেটাও সে জানে না, সে কোনো বেসিক আইডিয়া মানে থিওরি সে কিছু জানে না, কিন্তু সে জানে কাকে কার সাথে কানেক্ট করতে হবে, সেটা সে জানে, আর সেটাই যথেষ্ট, ঠিক কি না? এই যে টিভি যদি খারাপ হয় কখনো, যে লোকটা টিভি সারাতে আসে, সে একটা সার্কিট বোর্ড বার করলো, সার্কিট বোর্ডে সে দেখলো, দেখে একটুখানি ঝালাই করলো, তারপর টিভি চালু হয়ে গেল। তো সে কি জানে? সে জানে যে সার্কিট বোর্ডে, সে কিন্তু জানেও না যে কোন, মানে ওই সার্কিট বোর্ডে যে যতগুলো চিপ রয়েছে, প্রচুর চিপ আছে হয়তো সার্কিট বোর্ডটায়, কোন চিপটার ইন্টারনাল ওয়ার্কিং কি সেটা ও জানে না, কিন্তু এইটুকুনি জানে যে চিপটা কাজ কি করছে, বা চিপটা কার সাথে কানেক্ট করলে আমার হয়তো সাউন্ডটা আসবে, বা চিপটা কার সাথে কানেক্ট থাকলে আমার হয়তো মানে ভিডিওটা আসবে, সেইটুকুনি সে জানে। সেটাকে সে সেইভাবে দেখছে যে হ্যাঁ এখানে তার কেটে গেছে, সেই জায়গাটা ঝালাই করে দিল, হয়ে গেল। বুঝতে পারলে তো? সে কাজটা জানে, সে পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটা জানে না, কারণ কারোর পক্ষে পুরো ব্যাকগ্রাউন্ডটা জানা কিন্তু সম্ভব না। বুঝতে পারলে কেসটা? এবার হ্যাঁ স্যার। এইভাবে জিনিসটা উন্নতি হচ্ছে, যে একজন বানিয়েছে, সে জিনিসটা বানালো কি, তার ফাংশন একটা পার্টিকুলার ভাবে কাজ করছে, সেই ফাংশনটা দেখে, সেই ফাংশনটাকে ইউজ করে, এই জিনিসটাকে ইউজ করে আরেকজন আরেকটা ডিভাইস তৈরি করে দিল। সে শুধু ফাংশনটা জেনে ডিভাইসটা কিভাবে কাজ করছে তার জানার দরকার নেই, সে ফাংশনটা শুধু জানলো যে আচ্ছা এটা এই কাজ করছে। তুমি ভেবে দেখো না, তুমি যদি তোমাকে আমি যে একটা নট গেটের যদি আমি একটা চিপ দিয়ে দিই, নট বা অ্যান্ড গেট হোক, নট গেট হোক, এই যে অ্যান্ড গেটেরই কথার কথা, তোমাকে আমি একটা অ্যান্ড গেটের চিপ দিয়ে দিলাম, অ্যান্ড গেটের দুটো চিপ দিয়ে দিলাম, তুমি জানো যে তুমি, বা ন্যান্ড গেটের চিপ দিয়ে দিলাম, তুমি জানো ন্যান্ড গেট দিয়ে তুমি এক্সঅর গেট কি করে বানাতে পারবে, এক্সঅর গেট তুমি জানো কিভাবে বানাতে পারবে, তুমি সার্কিটটা মুখস্থ রেখেছো। তো তোমার কি জানার দরকার হচ্ছে যে তোমাকে যে আমি ন্যান্ড গেটটা দিয়েছি সেটার ভেতরে কিভাবে কাজ করছে, কি ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, সেটা তো জানার দরকার নেই। তুমি তো শুধু জর গেট করার জন্য তুমি কি করবে, ন্যান্ড গেটের যে বা অ্যান্ড গেটই ধরো আছে, বা মধ্যে কথা সার্কিটটা তুমি তৈরি করবে, ঠিক কি না? কারণ তুমি ফাংশনটা জানো বলে। এই হচ্ছে মেন আইডিয়া। আচ্ছা আচ্ছা, রেজিস্টার অবধি আজকে তাহলে ক্লিয়ার হলো তো? রেজিস্টারের কেসটা, রেজিস্টারগুলো ক্লিয়ার হয়েছে তো? এগুলো সব হচ্ছে 8 বিটের রেজিস্টার, মানে এই যে বি আছে তো,
এইটা হচ্ছে তোমার এখানটায় 8খানা এরম খোপ আছে, তুমি 8খানা ভ্যালুর মানে 8খানা ওয়ার্ড বসাতে পারো, 0 0 1 1 1 0 0 1। আচ্ছা এটা লিখলাম, এটা কি বলো তো? চলো তোমার একটুখানি এটা হেক্সাডেসিমেলে কনভার্ট করে দেখো। 1 0 0, এটা একটুখানি বড়, আজকে এটা করিয়ে ছেড়ে দেবো। 0 0 কি ছিল, 0 0 1 1 1 0 0 1, 0 0 1 1 1 0 0 1। 8 বিটের একটা বাইনারি সংখ্যা দিলাম, এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করো, কি করে করবে? 39। সাবাস, ভেরি গুড। কি করে করবে? সেই একই রুল, হাফ করে দাও, চারটে চারটে ভাগ করে দাও। এবার এইটা তুমি খেয়াল করো, তোমার মনে রয়েছে 8 হচ্ছে কত, 8 এর ভ্যালু হচ্ছে 1 0 0 0। তুমি তাহলে খেয়াল করে দেখো, এটা 1, এটা 9, 8 0 0 পরের ভ্যালু এটা, তার মানে এটা 9 হচ্ছে। আর এটা তো তুমি স্টার্টিং গুলো তো মনেই রেখেছো যে প্রথমটা হচ্ছে 0 0 0 1, তারপর এটা 0 0 1 0, 3 নম্বরটা হচ্ছে 0 0 1 1। তো এইভাবে তুমি কি করছো খেয়াল করবে, তুমি মাইক্রোপ্রসেসরের যে মেমোরি রয়েছে, মাইক্রোপ্রসেসরের যে মেমোরিটা রয়েছে, এই মেমোরিটাতে আর মাইক্রোপ্রসেসরের যে রেজিস্টারগুলো রয়েছে, মানে এই রেজিস্টারে তুমি 8 বিট ভ্যালু স্টোর করতে পারো, 8 বিটের ভ্যালু স্টোর করতে পারো। আর একটা 8 বিটের ভ্যালু সেটা হচ্ছে একটা দুটো সংখ্যার হেক্সাডেসিমাল, 2 নাম্বার বা 2 ইউনিট হেক্সাডেসিমাল, আমি বলবো 2 ইউনিট হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক কি না? তুমি এখানে দেখতেই পাচ্ছ যে একটা 8 বিটের বাইনারি নাম্বার হচ্ছে আমার 2 ইউনিট হেক্সাডেসিমাল নাম্বার 39, এটা হেক্সাডেসিমাল নাম্বার। কিন্তু এবার তুমি এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন সেট, এইটাকে বলা হয় মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সেট। তুমি যে প্রোগ্রামটা লিখবে না, প্রোগ্রামটার প্রত্যেকগুলো ইনস্ট্রাকশন আছে, যেমন তোমার এইটা একটা ইনস্ট্রাকশন খুব ইউজ হবে, অ্যাড এ, অ্যাড বি, অ্যাড সি, অ্যাড ডি, মানে এটা অ্যাডিশন করছে, কিছু একটা অ্যাডিশন করছে। এই ইনস্ট্রাকশনগুলো যেমন আমরা যখন কম্পিউটারে লিখি, আমি কি করতাম, আমি তাহলে লিখতাম অ্যাড এ বা অ্যাড বি। এখানে আমি তাই করব না, কিন্তু অ্যাড বি এর জন্য আমাকে দেখতে হবে তার করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার কত, হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 80, অ্যাড এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 80, আমাকে 80 লিখতে হবে, বুঝতে পারছো? হেক্সাডেসিমাল নাম্বারটা দিতে হবে করসপন্ডিং দ্যাট ইনস্ট্রাকশন, সেইটাকে কম্পিউটার বাইনারিতে কনভার্ট করবে। 80 এর বাইনারি সংখ্যা কত? 80 এর বাইনারি বলো ফটাফট, 80 হেক্সাডেসিমাল বাইনারিতে কত হবে? স্যার 1000 আর তারপর 4টে 0। ভেরি গুড, একই রুল, দুটো ভাগে ভাগ করো, 8 হচ্ছে এই জিনিসটা, 0 হচ্ছে এই জিনিসটা, বসিয়ে দাও, এটা হচ্ছে আমার 8। তার মানে যখনই কম্পিউটার দেখবে এরকম একটা ইনস্ট্রাকশন পাচ্ছে, প্রথমটা 8খানা পিন রয়েছে কম্পিউটারের মধ্যে, বা কম্পিউটার বলছি মাইক্রোপ্রসেসরে, প্রথমটা 1 বাকি সবগুলো 0, যখনই পাবে সে কি করবে, সে বুঝবে যে আমাকে কি করতে হবে, বি রেজিস্টারকে অ্যাড করতে হবে, বি রেজিস্টারকে অ্যাড করতে হবে। তো বুঝতে পারছো তো এই ব্যাপারটা, মাইক্রোপ্রসেসরের কাজটা এর ওপর ডিপেন্ড করে যে তুমি কি পিনের মধ্যে তোমার কি ভ্যালুগুলো আছে সেটার উপর। আচ্ছা এইটা নেক্সট দিন করাবো ঠান্ডা মাথায়, এই কোডসগুলো নেক্সট দিন বোঝাবো। আচ্ছা আজকে যা পড়ালাম তার মধ্যে থেকে বলো কোনো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করো। স্যার বলছিলাম যে